দেখাইছে আমি ভাবতাম যে আমাকে খুব ভালোই বাসে। ও যে বিজনেস করে এটা আমি কখনো চিন্তা ভাবনাও করি নাই। আমি কখনো এটাও বলি না যে আমার কারণে তোমার ফ্যান পেজটা হয়েছে। আমার শুধু কি বিজনেসের সম্পর্ক, তাহলে তো আপনি বোকা। কারণ আমরা তো সব জায়গায় বলে আসছি আমাদের মধ্যে একটা সুমধুর সম্পর্ক ছিল, একটা ভালো সম্পর্ক ছিল। ওর দিক থেকে বিজনেস পারপাস ছিল এটা। ও তলে তলে এটা বিজনেস করছে আমাকে দিয়ে ব্যবসা করছে। আমার এক কথা, এটা প্রথম থেকে আমার ক্লারিফাই করা আছে যে আমি বিবাহিত মহিলা পছন্দ করি না। ঠিক আছে, এটা কিন্তু কিছুদিন আগে জাগবে ফেমে যে আমি ইন্টারভিউটা দিচ্ছি ওর সামনে, কিন্তু এটা কিন্তু ও বসা কখনোই আমার সাথে শেয়ার করে না, কখনোই না। এখনো বলে এগুলোর কাজিনের মেয়ে, এটা ওর কাজিনের বাচ্চা, এগুলোর কাজিন। এখনো অস্বীকার করে, এখনো স্বীকার করে না। প্রতারণা করা হয়েছে আমার সাথে, অবশ্যই প্রতারণা করে। মাইন্ডের মানুষ তো আমি না, আমি তো অন্যরকম মাইন্ডের মানুষ। আমি আপনাকে বললাম আমার মধ্যে কোনো ভেজাল নাই। উপরে যে অত্যাচার চালানো হয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন, যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের লাইফটা অনেকটাই পাবলিক। মামুন, যাকে আমি অনেক ভালোবাসি, সে যেন ব্যাপারটা বুঝে যে এটা ভালো না বা এটা খারাপ। আমার সাথে মারামারির ঘটনাটা যেটা দেখেছেন 12 তারিখে, সেটা ছিল চতুর্থবার, 4 টাইমস, যে এত সিভিয়ার হয়ে গেছে। একটা অভ্যাস আছে মানুষকে মারা, যেটা আপনারা ওর প্রোগ্রামেও দেখেছেন। একটা প্রোগ্রামেও সে এক্সাইটেড হয়ে বন্ধু বলেন, ফ্যান বলেন, যাই বলেন, গায়ে হাত তুলে। সেই মামলাটা কিন্তু কোনো রাগের বশবর্তী না হয়ে, কোনো প্রতিশোধ পরায়ণ না হয়ে, ঘটনার যেন পুনরাবৃত্তি মামুন আর না করে, সেই জন্যই আমার এই মামলাটা কন্টিনিউ করা গত 6 মাস থেকে। 2017 সাল থেকে বা 18 সাল থেকে রংপুরের একটা মারামারির ঘটনা আপনারা দেখেছেন, নিজের চোখে দেখেছেন যে মামুনের হাতে ধারালো অস্ত্র ছিল, যেটা দিয়ে সে রাস্তায় দাঁড়ায় প্রকাশ্যে রিক্সা এবং বাস যাত্রীদেরকে ভয় দেখাচ্ছে। সে এই সাহসটা কোথায় পেয়েছে? তাকে কখনো কেউ শাসন করেনি। তাকে কেউ তার পরিবার থেকে বলেন, তার সমাজ থেকে বলেন, বা তার বন্ধু বান্ধব, তারা কেউ কখনো শাসন করেনি বা বুঝিয়ে বলেনি যে মামুন এটা ঠিক না, এটা সামাজিক জিনিস না। রংপুরের ঘটনাতে ওকে কিন্তু র‍্যাব ধরে নিয়ে গেছিল, আপনারা জানেন হয়তো, এবং মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে। দিয়াবাড়ির ঘটনাটা হলো, সেখানেও তাকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বা বলেন বা ডিবি তাকে ধরে নিয়ে গিয়েছিল, এবং সেখানেও মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি যতই ক্রাইম করি না কেন, আমি তো ছাড়া পাবো। একটা চিঠিতে সাইন করে লিখে চলে আসলে তো আমার কোনো ক্ষতি নাই। কেন মারা হয়েছিল আপনারা জানেন? ও মদ খেতে যাবে, মদ খেতে যেতে নিষেধ করার কারণে ও আমার গায়ে হাত তুলেছিল। ও কি ভালো কাজ করতে যাচ্ছিল সেজন্য কি আমি নিষেধ করেছিলাম? আপনাদের অনেক বক্তব্য এসে বলেছে সে লাল পানি খেতে যাচ্ছিল, কিন্তু আমি মানা করাতে সে একটু এক্সাইটেড হয়ে সে আমার গায়ে একটু চড়থাপ্পড় মেরেছে। এবং এর আগের 3 বারের ঘটনাতেও একই হয়েছে। জন্মদিনে গাড়ি গিফট করা হয়েছিল। না, আমি তো কখনো টোকাই মনে করতে চাই না। আপনি তো এটা ওকে টোকাই বলতে পারেন না। ও আসলে কখনো টোকাই ছিল না, অবশ্যই ভুল। সে দেখতে তো প্রিন্সের মতোই। প্রথম না, গাড়িটা অনেক পরেই দেওয়া হয়েছিল। প্রথম অন্য কিছু দেওয়া হয়েছিল। ভার্চুয়াল প্ল্যাটফর্ম ছাড়াও একটা লাইফ আছে, যেখানে আমার পরিচিতিও আছে যথেষ্ট। সো ও মামুনের সাথে 3 বছরের আগে আমার একটা লাইফ ছিল, যেটা এখনকার লাইফের চেয়ে আরো অনেক বেশি হাইফাই। 2021 সাল থেকে আমার মিডিয়াতে আগমন, মানে ওর পাশাপাশি আমাকে স্ক্রিন শেয়ার করতে দেখেছেন 2023 সালের মাঝামাঝি দিক থেকে। প্রফেশনাল কোনো কাজে তো ওর সাথে আপনারা আমাকে দেখেন না, হয়তো নর্মাল ব্লগ বা লাইভ বা লাইফস্টাইল এগুলোর মধ্যে। বাট এটা সত্যি যে মামুনের কারণেই সোশ্যাল মিডিয়াতে লোকজন আমাকে চিনেছে। আমি ভালোবাসি মামুনকে, ভালোবাসতাম। মামুনের এই যে কাজটা করেছে সেটা একটা অপরাধ। ডেফিনেটলি একটা নির্দোষ মানুষের গায়ে হাত তোলাটা, তার চেহারাটা নষ্ট করে দেওয়া, সিভিয়ার হিসেবে 3-4 বার, 5 বার খাটো, যেটা সিভিয়ার না বা মুখে ওভাবে হয়নি, ওরকম অসংখ্য বার হয়েছে। তো আমার চেহারা পছন্দ হয়েছে বা হয়নি এই বিষয়ে আমাদের কখনো কথা হয়নি। মানুষের ফেস হচ্ছে মানুষের একটা আত্মবিশ্বাসের জায়গা, যে ঠিক আছে আমি ওকে মুখে মারলাম যাতে ও মানুষের সামনে না যেতে পারে, বা ওর মধ্যে কনফিডেন্সটা কমে যায়, বা এটা ওর একবার হচ্ছে প্রিন্স মামুন অলরেডি আমার সাথে যখন ওর পরিচয়, তখন থেকেই সে ভাইরাল, তখন থেকেই তার 10 মিলিয়ন প্লাস ফলোয়ার। তার মানে 10 মিলিয়ন। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। না, ওরকম কোনো কিছু ছিল না। আসলে ঝামেলা যেটা, আসলে একটা সম্পর্কে ঝগড়াঝাটি থাকবেই। একটু মন খারাপ হয়, দোটানা হয়েছে, চলে গেছি, এক ঝগড়াঝাটি হয়েছে, আবার মন ভালো হয়েছে, আবার চলে আসে। রিলেশনে ঝগড়াঝাটি, মনোমালিন্য এগুলো হয়ে থাকে। সো ওই একটা টপিক ছিল আর কি।
তো ওটা নিয়ে একটু মনোমালিন্য ছিল, যেটা বললাম যে ওর মন খারাপের লিমিটটা অনেক বেশি ছিল, না হলে তো এতদিন কখনো এরকম করেনি। মিডিয়াতে বিষয়টা আগে আসলে ওরকম ছিল না, বিষয়টা ছিল অনেকে প্রকাশ করছে যে লালার বাবা মার বাড়ি বা ওর বাড়ি আমি লিখে দিতে বলছি, এগুলো একদমই ফেক। নিলে যারা রোস্ট করে তাদেরকে নিয়ে অতটা বেশি করি না, আমরা এনজয় করি সব কিছু। যারা আমাদেরকে দিয়ে খারাপ মন্তব্য করে বা ভালো মন্তব্য করে সব কিছু আমরা ভালোভাবে এনজয় করি। পার্সোনাল লাইফ ওইটা আলাদা, কিন্তু আমাদের মধ্যে তো একটা ইমোশনাল কাজ করবে সবসময়, ইমোশনাল একটা কাজ করবে সবসময়। আর আমার একটা প্রতিষ্ঠান 4টা দিন রেখে আমি ওপেনিং এর ডেট দিয়েছিলাম। সো বলা যায় না তো আল্লাহ তাআলা কপালে কার কি রাখছে। তো আমাদের মিস্ত্রি কিছু এখন ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে, তাই বলে ওরা আমি ইনভাইট করবো না, আমার ভালো সময় ওকে ডাকবো না, এটা তো হতে পারে না। তাহলে তো একটা আমাদের কন্টেন্ট ভাইরাল হয়, তখন তারা কন্টেন্ট আপলোড করে। আমি দেখছি আমার নিউজ ফিডে শুধু আমার ভিডিও আর আমার ভিডিও, সবার এক একজনের ভিডিওতে 4 লাখ 5 লাখ 2 মিলিয়ন 3 মিলিয়ন 4 মিলিয়ন এরকম করে সেট সব ভেঙে গেছে। আমরা বলছি ভেঙে যাক, যা মন চায় তা হোক, কিন্তু আমার ফ্যান ফলোয়ারদের সাথে খারাপ বিহেভিয়ার করা যাবে না। তবে এটা আমি একটা চড় মারছি, ওইটা মানুষ এমনভাবে ছড়াইতেছে মনে হচ্ছে আমি একটা ফ্যান ফলোয়ারে মারছি। এটা আমার ফ্যান ফলোয়ার না, ওইটা এমনিতে আমার ছোট ভাই, যেটা আমার লায়লা আক্তার ফরহাদের সাথে আব্দুল আল মামুন ওরফে প্রিন্স মামুনের একটা পরিণয় বা আমরা যেটা বলি প্রেমের সম্পর্ক, সেই ধরনের একটা সম্পর্ক ছিল। ফিজিক্যালি অথবা মেন্টালি বিভিন্ন রকমভাবে টর্চার আব্দুল আল মামুন অথবা ওরফে প্রিন্স মামুন করে আসছিলেন আমাদের ক্লায়েন্টকে। 11/12/2023 তারিখে ক্যান্টনমেন্ট থানায় একটা মামলা করতে বাধ্য হন, কারণ টর্চারের মাত্রাটা অতিরিক্ত বেড়ে গিয়েছিল যেভাবে ওনার সাথে সম্পর্ক চলছিল। উনি লায়লা আক্তার ফরহাদ উনি বাইরে বের হতেও এখন ভয় পাচ্ছেন। আজকে ওনার আসার কথা ছিল, বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আজকে আমার এখানে এসে আপনাদের সাথে আমাদের এই ক্লায়েন্টের উপর অমানবিক নির্যাতন হয়েছে, ওনাকে হত্যা চেষ্টা করা হয়েছিল। ওরফে প্রিন্স মামুন লায়লা আক্তার ফরহাদের যে টাকা পয়সা ছিল, ম্যাক্সিমাম টাকা পয়সা ওনার কাছে বিভিন্ন ছলে বলে কষে হাতিয়ে নেওয়ার যে একটা প্রত্যেক বাড়ি রয়েছে, সেই বাড়িটা হাতিয়ে নেওয়ার চেষ্টাতেই কিন্তু এই তারিখে তাকে টর্চার করে মেন্টালি ফিজিক্যালি এবং তাকে হত্যা চেষ্টা করে। আমাদের নেক্সট ডেট রয়েছে আগামী মাসে। তো ওয়ারেন্ট আমাদের যেটুকু আমরা জ্ঞাত আছি যে ওয়ারেন্ট হয়েছে, ওয়ারেন্টটা যাবে থানায়। কিন্তু আবারও টর্চারের শিকার হচ্ছে লায়লা, আপনারা জানেন সে বিষয়টা। এইখানেও আরেকটা জিডি কিন্তু আমরা ক্যান্টনমেন্ট থানায় করেছিলাম। এই না 1 বছর না, এই মামলাটা 6 মাস অ্যারাউন্ড। মোট 4 জন আসামি ছিলেন। 3 জনের বিরুদ্ধে পুলিশ বলছে যে আমরা তাদের ঠিকানা খুঁজে পাইনি, ঘটনা তারা ঘটায় নাই বা সম্পৃক্ত ছিল না এরকম বলে নাই। মূলত আসামি ছিলেন আব্দুল আল মামুন ওরফে প্রিন্স মামুন, 2 নম্বর আসামি ছিলেন মোহাম্মদ হেলাল, আর মোহাম্মদ জুবায়ের 3 নম্বর আসামি ছিলেন। তার মধ্যে হেলাল ও জুবায়ের ঠিকানা খুঁজে না পাওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবেদনে উল্লেখ করে এফআরটি যেটা আমরা বলি তাদেরকে অব্যাহতি প্রার্থনা করে। তারা খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড তাদের, এবং এই ক্রাইমের অ্যাকিউজড যদি বলি আমরা পার্টনার বলতে পারি আমরা। তারা যে আয় হায়, প্রিন্স মামুনকে কারাগার থেকে এবার বাঁচায় কে? এবার প্রিন্স মামুনের নামে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, প্রিন্স মামুনের নামে ধর্ষণ মামলা করেছেন। ভাবছেন কে করলো এই মামলাটি? তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওতে না টেনে দেখার অনুরোধ রইল। বর্তমানে আলোচিত মা ছেলে জুটি প্রিন্স মামুন ও লায়লার সম্পর্কে আমরা সবাই জানি, আর তাদের সম্পর্ক প্রায় 4 বছরে, এবং এতদিন যাবৎ তারা একই ঘরে বসবাস করে আসছে। কিন্তু মাঝে মধ্যে প্রিন্স মামুন শরীরে জং ছাড়ানোর জন্য মাঝে মধ্যে লায়লাকে উড়াধুরা মারধর করত, আর তার কারণেই প্রায় সময় তাদের সম্পর্কে ফাটল দেখা দিয়েছিল। কিন্তু কিছুদিন আগে লায়লার কাছ থেকে আলাদা হয়ে প্রিন্স মামুন সেলুনের বিজনেস শুরু করে, আর সেলুনের উদ্বোধনের সময় তারা দুজন এক হয়। পরবর্তীতে আবার তাদের ফাটল দেখা দেয়। তারপরেই মামুনের নামে ধর্ষণ মামলাটি করেন লায়লা নিজে। লায়লার করা মামলাটিতে উল্লেখ করা আছে প্রিন্স মামুন বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার লায়লাকে ধর্ষণ করিয়েছেন, এমনটাই দাবি করেছে লায়লা নিজে। লায়লা ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর রহমানকে জানান বিয়ের প্রলোভনে ধর্ষণের কথা জানিয়েছেন। প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানী ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা। এরপর সোমবার রাতে 9:30টার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযোগে লায়লা উল্লেখ করেন, মামলার বিবাদী আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই। যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায়, তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসা থাকার অনুমতি দেয়।
2022 সালে 7ই জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে। ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকা শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। মামুন আবার বাসায় থাকাকালীন এবং তার বাবা মা মাঝে মধ্যে সেখানে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্নভাবে অজুহাত দেখিয়ে এটাকে সময়ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ চলতি বছরের 14ই মার্চ মামুন আবার দর্শন করে। পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে, আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এমনটাই দাবি করেছেন লায়লা এবং তার কারণে লায়লা মামুনের নামে দর্শন মামলাটি করেন এবং তিনি জানান যে তার দর্শন মামলাটির জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছেন, না হলে সে আমাকে বিবাহ করতে বাধ্য করেছেন।